আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের স্কলারশিপ লাইভ অনুষ্ঠান শুরু করছি। আমি নাজমুল হাসান তপু ভ্যাncouver কানাডা থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যদিও এই দেশের বিপদগ্রস্ত বন্যাকালে আসলে কারোরই মানসিক অবস্থা ভালো নেই। আমরা যারা দেশের বাইরে অবস্থান করছি তাদের দেহটা আসলে দেশের বাইরে থাকলেও আমাদের মন এবং আমাদের প্রাণ আসলে দেশের সাথেই রয়েছে এবং আমরা আসলে মানসিকভাবে অতটা ভালো নেই। তারপরও আমরা আজকের আমাদের লাইভ অনুষ্ঠান যেহেতু schedule করা ছিল আগে, তাই আমরা আজকে করছি এবং আমাদের সাথে যিনি অতিথি যোগ দেওয়ার কথা তিনিও অলরেডি যুক্ত হয়ে গেছেন। তো আমরা যারা লাইভটি বর্তমানে দেখছি, আমরা একটু চেষ্টা করি আমাদের টাইমলাইনে যদি এটা শেয়ার করা যায় এবং আমাদের যে স্কলারশিপ স্কুল বিডি গ্রুপটা আছে, আমি সেখানেও শেয়ার করে দিচ্ছি। আর আমার সাউন্ড যদি ক্লিয়ার থাকে একটু কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে, যেন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা সর্ট আউট করতে পারি। তো আমি আমাদের লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি এই ফাঁকে। আপনারাও কাইন্ডলি আমাদের লাইভ অনুষ্ঠানের লিঙ্কটি আপনাদের পেজে বা আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইউকেতে বর্তমানে গ্রেট স্কলারশিপ প্রাপ্ত সাজিয়া আফরোজ রুম্পা। তিনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমি তাকে যুক্ত করে নিচ্ছি এখনই। আসসালামু আলাইকুম সাজিয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সাজিয়া আমাদের সাথে আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শকরা আপনার কাছ থেকে আজকে অনেক তথ্য জানতে পারবে। আপনি যে স্কলারশিপে বর্তমানে ইউকেতে পড়াশোনা করছেন, মাস্টার্স করছেন। আশা করছি দর্শকরা সেই তথ্যগুলো জানতে পেয়ে আপনার মতোই নেক্সট ইয়ার থেকে অনেকেই হয়তোবা বাংলাদেশীদের মধ্যে সেই স্কলারশিপটা পেয়ে ইউকেতে পড়তে যাবে, সেই কামনাই করে আমরা আজকের অনুষ্ঠানটা ইনশাআল্লাহ। শুরু করতে যাচ্ছি। তো সাজিয়া, আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়, আপনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করেছেন, তারপর বর্তমানে ইউকেতে কোন ভার্সিটিতে কি সাবজেক্টে পড়ছেন এবং একটু বিস্তারিত যদি তুলে ধরতেন। আচ্ছা। আমি আমার নাম সৈয়দা সাজিয়া আফরোজ। আমি বাংলাদেশে জগন্নাথ ইউনিভার্সিটিতে অনার্স করেছি ইকোনমিক্সে এবং মাস্টার্স করেছি এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে ঢাকা স্কুল অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। এবং দেন আমি ইউএনডিপির একটা প্রজেক্টে জয়েন করি কন্ট্রাকচুয়াল প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তারপরে আমি ডেভ রিজোনেন্সের রিসার্চ অফিসার হিসেবে জয়েন করি। দেন আমি ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট টেকনোলজিতে লেকচারার হিসেবে জয়েন করি। সো আমার এখানে আসার আগে আমার প্রফেশন ছিল লেকচারার, ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট টেকনোলজিতে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। আর বর্তমানে আমি এখানে এমএসসি ইন ইকোনমিক্স করছি ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়াতে। ধন্যবাদ সাজিয়া আপনার প্রোফাইল দর্শকদের সাথে শেয়ার করার জন্য। তো দেশের বাইরে যে পড়তে যাওয়া, এই পড়তে যাওয়ার মোটিভেশনটা আপনি কোথা থেকে পেলেন এবং এই গ্রেট স্কলারশিপের তথ্যটাই বা আপনাকে কে দিল, একটু যদি বলতেন। আচ্ছা। আসলে মোটিভেশন ছিল হয়তোবা যখন আন্ডারগ্রেডে থাকতে, কিন্তু অতটা আমার ডেডিকেশনটা ছিল না। মানে হয়তোবা বলছি হ্যাঁ পড়তে যাব, কিন্তু দেশের বাইরে আসতে হলে তো একটা ডেডিকেশন লাগে যে আহ, এই ধরনের ওই বিষয়টা ছিল না আর কি আমার মধ্যে। সো আমি আমার আমার ভাইয়া আর আম্মু আমাকে ইন্সপায়ার করতো যে দেশের বাইরে পড়তে যাওয়ার বিষয়ে। আহ, কিন্তু এবং এবং এছাড়াও আমি আন্ডারগ্রেডে থাকতে আমার কিছু সুযোগ হয়েছিল পিএইচডি স্টুডেন্টদের সাথে কাজ করার, ওদের ডেটা কালেকশনে হেল্প করা, ওদের ট্রান্সলেটিং করা বিভিন্ন ইয়াগুলো। সো ওই ওই প্রাইমারি ডেটা। সো সেই ক্ষেত্রে আমার একটু একটু মোটিভেশন তখন থেকে আমার আসছে যে দেশের বাইরে পড়তে যাওয়ার বিষয়ে। আর গ্রেড স্কলারশিপের বিষয়ে আমার ভাইয়া আমাকে প্রথম আলোর একটা লিঙ্ক শেয়ার করেছিল আহ, গত বছরের আগের বার গত বছরের আগের বছর, যে ইউনিভার্সিটি অফ এসেক্স এর।
যেটা প্রথম আলোতে হচ্ছে ওইটার ডিটেলসে দেওয়া ছিল যে যে কারা কারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশিদের জন্য কিন্তু একজন জাস্ট একটা সিট। সো ওই ওই বিষয়গুলো নিয়ে মানে তখন থেকে আমি জানতে পেরেছি। আহ, আচ্ছা, ধন্যবাদ সাজিয়া। তো এই গ্রেট স্কলারশিপটা আসলে বছরে কখন সার্কুলার দেয়া হয়, তারপর সার্কুলারের খোঁজটা কোথায় পাবো, আর এই স্কলারশিপটা আসলে দেয় বা কে, মানে ফান্ডিংটা কারা আচ্ছা করছে, এগুলা নিয়ে যদি একটু বিস্তারিত করতে। আচ্ছা, গ্রেড স্কলারশিপটা আসলে হচ্ছে উম, দেওয়া হয় হচ্ছে এটা একটা জয়েন্টলি ফান্ডেড বাই হচ্ছে ইউকে গভর্নমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল এবং হচ্ছে এই স্কলারশিপের সাধারণত সার্কুলার হয় জেনারেলি ডিসেম্বর থেকে জানুয়ারিতে। এটা ইউনিভার্সিটি ওয়াইজ ডিফারেন্ট হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে পেজ আছে যে স্কলারশিপ ফাইন্ডার বা এই ধরনের ফাইন্ড ইউর স্কলারশিপ এই ধরনের পেজ আছে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে। সো তখনই আসলে ওয়েবসাইটে দেওয়া থাকে, কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে ডেডলাইন গুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম থাকে। যেমন আমার ইউনিভার্সিটিতে ছিল হচ্ছে এপ্রিলে এবং কিছু ইউনিভার্সিটিতে মেতে থাকে ডেডলাইন গুলো। সো ওটা আসলে ভেরি করে ইউনিভার্সিটি ওয়াইজ। আর আরেকটা বিষয় হচ্ছে ইউনিভার্সিটির যে আহ, ওই সাপোজ অনেক জায়গায় হচ্ছে কিছু প্যারাগ্রাফ লিখতে হয়, ওরা কিছু কোয়েশ্চেন আনসার দেয়, ওই কোয়েশ্চেন আনসার গুলো হচ্ছে ফিল আপ করে হচ্ছে অফার লেটার পাওয়ার পরে আপনার যদি অফার হোল্ডার হয় সেক্ষেত্রে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। প্রথমেই কিন্তু আগে ইউনিভার্সিটির অফার লেটার পেতে হয়, দেন হচ্ছে আপনার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো যেমন আমার ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটিতে প্যারাগ্রাফ বা বিভিন্ন কোয়েশ্চেন গুলোর আনসার দিয়ে সাবমিট করতে হয়, কিন্তু আমার ইউনিভার্সিটি ছিল ভিডিও প্রেজেন্টেশন। তাও কিছু নির্দিষ্ট কিছু কোয়েশ্চেন ছিল, ওই কোয়েশ্চেনের উপরে আমাকে হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন দিতে হয়েছিল। সো এই ধরনের। আর আর হ্যাঁ, এগুলোই। জি। তো এই স্কলারশিপটা কি সব সাবজেক্টই দেয়া হয়, মানে এটা কি কোনো ফিল্ড নির্দিষ্ট করা আছে? ও, আম, এইটা ডিপেন্ড করে। যেমন ইউনিভার্সিটি অফ এসেক্সে ওরা হচ্ছে কিছু পার্টিকুলার সাবজেক্ট হচ্ছে ওরা মানে নির্দিষ্ট করে দিয়েছে যে এই সাবজেক্ট গুলোতে গ্রেড স্কলারশিপটা দেওয়া হয়। যেমন আমার ইউনিভার্সিটিতে সব সাবজেক্টেই ছিল, সব সাবজেক্টেই হচ্ছে, কিন্তু একজনকেই নিবে বাংলাদেশি, কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা আচ্ছা। তো আপনি সো কিছুক্ষণ আগে বলছিলেন যে স্কলারশিপটা বাংলাদেশের জন্য একটা সিট বরাদ্দ। তো তার মানে নিশ্চয়ই স্কলারশিপটা দেশ মানে অন্যান্য দেশেও দেয়া হয়। কয়টা দেশে দেয়া হয় মানে ইন্টারন্যাশনালি? এইটা আসলে আহ, এইটা আমি আসলে শিওর না, কিন্তু আমি যতটুকু দেখেছি ওয়েবসাইটে। ও আচ্ছা, কয়টা দেশে? হ্যাঁ, বিভিন্ন প্রায় 15টা দেশে দেওয়া হয়। সরি, আচ্ছা আমার প্রশ্নটা বুঝতে, হ্যাঁ 15টা আচ্ছা দেশে, আচ্ছা 15টা কান্ট্রিকে কাভার করা হয়। জি, প্রতিটা কান্ট্রি থেকে একজন করে এবং হুম, প্রতিটা ইউনিভার্সিটিতে কান্ট্রি ওয়াইজ একজন করে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কান্ট্রি ওয়াইজ একটা বিশেষ সিট দেওয়া জি হয় না, বুঝতে জি পেরেছি। জি আচ্ছা আচ্ছা জি। আচ্ছা আচ্ছা। তো আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে, এই যে স্কলারশিপের প্রক্রিয়া, অবশ্যই এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রক্রিয়া, অর্থাৎ ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লাই করছে মানুষ, সেই প্রক্রিয়াটা আর স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া, এটা কি দুটো একই জায়গায় এবং একই সাথে হয়, নাকি সেপারেটলি দুটো একটা প্রক্রিয়া, মানে এটা যদি একটু ব্যাখ্যা করতেন আমাদেরকে। আচ্ছা, ইউনিভার্সিটি প্রক্রিয়া হচ্ছে আলাদা। প্রথমে হচ্ছে ইউনিভার্সিটিতে আসলে অ্যাপ্লিকেশন করতে হয় যে রিকোয়ারমেন্টস অনুসারে। অনেক ইউনিভার্সিটিতে আইএলটিএস এর রিকোয়ারমেন্টস বা সব ধরনের যে সিজিপিএ ধরনের রিকোয়ারমেন্টস থাকে। সো রিকোয়ারমেন্টস অনুসারে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হয়। যদি অফার লেটার পাই, আনকন্ডিশনাল অফার লেটার পাই, সেই ক্ষেত্রে হচ্ছে
এলিজিবল হবে যে হচ্ছে গ্রেড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য। মানে অফার লেটার ছাড়া অ্যাপ্লিকেশন করা যাবে না। অফার লেটার পাওয়ার পরেই হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে এটার জন্য। আচ্ছা, তার মানে হচ্ছে একজন ক্যান্ডিডেট যারা হচ্ছে এই স্কলারশিপটা পেতে চায় তাকে আগে কোনো ভার্সিটির অফার লেটার পেতে হবে, অ্যাডমিশন জি, জি, অ্যাকসেপ্টেন্স যেটা অফার জি, লেটার বা জি, অ্যাকসেপ্টেন্স লেটার, জি, তারপরে হচ্ছে এই স্কলারশিপে আবেদন করতে হয়। জি, আচ্ছা, বুঝতে পেরেছি। পাওয়ার তাহলে পরে। এই এই যে স্কলারশিপটাতে আপনি নিশ্চয়ই অবশ্যই, এটা যেহেতু দুটো সেপারেট দুটো প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াগুলো অবশ্যই দীর্ঘমেয়াদী, তার মানে আপনি অবশ্যই অনেক মানে প্রিপারেশন নিতে হয়েছে জি। স্কলারশিপটা পেতে গিয়ে, মানে লাস্ট পর্যন্ত যাওয়ার যে প্রক্রিয়াটা। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার এই জার্নিটুকু একদম বিস্তারিত ভাবে যদি একটু বলতেন, তাহলে দর্শকরাও আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারতেন। আচ্ছা। আপনি আম কিভাবে কি করলেন, কিভাবে ডকুমেন্ট কালেক্ট করলেন, কখন, এবং আইএলটিএস কখন দিলেন, এইসব আর কি। আচ্ছা। আম আমি হচ্ছে আ ১ম এ আমার কিন্তু একটা মানে একটা ডিটারমিনেশন ছিল যে আমি আ দেশের বাইরে পড়তে গেলে যেকোনো একটা স্কলারশিপ নিয়ে যাবো। যেহেতু আমাদের মতো আসলে মিডল ক্লাস ফ্যামিলির আমরা সব এফোর্ড করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না। সো আমার ওই ধরনের একটা ডিটারমিনেশন ছিল। সো আমি আম দেন হচ্ছে আমি আ আইএলটিএস এর জন্য ১ম এই তো দেশের বাইরে পড়তে যাওয়ার বিষয়টা যখন আসে ১ম এই কিন্তু আইএলটিএস একটা রিকোয়ারমেন্টস আ ইম্পোর্টেন্ট রিকোয়ারমেন্টস সব দিক থেকেই। সো আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিই যে আপনার আ জানুয়ারি থেকে আমি স্টার্ট করি আইএলটিএস এর জন্য প্রিপারেশন। ডিসেম্বরের লাস্টের দিকে, ঠিক জানুয়ারি না। ডিসেম্বরের লাস্টের দিকে আমি তো জবও করতাম। সো আমার মানে পাশাপাশি আইএলটিএস এর প্রিপারেশনও নিয়েছি। দেন হচ্ছে আমি ৩ মাস পরে পরীক্ষা দিয়েছি। সো পরীক্ষা দেওয়ার পরে আমার স্কোর আসছে, যে স্কোরটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্টস ডিফারেন্ট হয়। সো আমার স্কোর এবং হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস হচ্ছে আমি শুধু এই ইউনিভার্সিটিতে না, একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি যে অ্যালাইন করেছে। সো দেন হচ্ছে আমি এপ্লাই করেছি এবং এপ্লাই করার পর আমার এপ্লাই করার পরে হচ্ছে আমার আমি আনকন্ডিশনাল অফার লেটার পেয়েছি। যাদের ইউকেতে হচ্ছে একটা ২ ধরনের অফার লেটার থাকে। একটা কন্ডিশনাল দেয় যে ওরা হচ্ছে আইএলটিএসটা জমা দেওয়ার পরে ওরা আনকন্ডিশনাল লেটার দেয়। কিন্তু হচ্ছে আমার ক্ষেত্রে আমার যেহেতু আইএলটিএস রেজাল্ট ছিল, সো আমি এপ্লাই করেছিলাম। দেন আমি আনকন্ডিশনাল অফার লেটার পেয়েছিলাম। পাওয়ার পরে দেন হচ্ছে আমি আগে থেকেই কিন্তু এপ্লাই করার আগে থেকে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে গিয়ে কি কি স্কলারশিপ অ্যাভেলেবেল আছে বাংলাদেশিদের জন্য ওগুলো আমি সার্চ করতাম ওয়েবসাইটে গিয়ে। সো ওইভাবে করে আমি যখন হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখলাম আমি আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পর, দেন দেন আমি হচ্ছে দেখলাম যে ওরা আসলে কি কি কোয়েশ্চেন এবং ওরা কিছু রিকোয়ারমেন্টস দিয়েছে, যেমন আমার ক্ষেত্রে যে ভিডিও প্রেজেন্টেশন ছিল। সো ওখানে আমার কিছু কোয়েশ্চেন ছিল যে আমার ফর এক্সাম্পল কয়েকটা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে দুইটা উল্লেখযোগ্য কোয়েশ্চেন ছিল হচ্ছে আমার আসলে এই সে কোর্সটা আমার ফিউচার ক্যারিয়ারের সাথে কিভাবে হচ্ছে আমার ফিউচার ক্যারিয়ারে কিভাবে হচ্ছে আমার রোল প্লে করবে। এবং আরেকটা বিষয় ছিল হচ্ছে আমি ইউএ তে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে আমি যুক্ত হলে কিভাবে আমি কমিউনিটিতে ইম্প্যাক্ট পড়বে এবং হচ্ছে আমি কিভাবে আমার ফেলো স্টুডেন্টদের সাথে এঙ্গেজমেন্ট হব। এই টাইপের কয়েকটা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে ২টা কোয়েশ্চেন ছিল খুব উল্লেখযোগ্য আর কি, যেটা আমার আমার কনসিস্টেন্সি মেনটেন করে আমার খুব খুব মানে আহ, যেটার পিছনে আমার খুব টাইম ইনভেস্ট করতে হয়েছে এই ২টার পিছনে, যে বিষয়গুলোকে কানেক্ট করা, যে ডটগুলোকে কানেক্ট করতে। সো দেন হচ্ছে দেন আমি ওই ভিডিও প্রেজেন্টেশনটা সাবমিট করি। আমার অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল হচ্ছে এপ্রিলে। সো আমি এপ্রিলে হচ্ছে ওটা সাবমিট করি। দেন হচ্ছে আমি আম এই তো মের দিকে আমি রেজাল্ট পেয়ে যাই।
যে স্কলারশিপের। তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই করি ভিসার জন্য, যে জুলাইতে, যেহেতু ইউকেতে অ্যাপ্লাই করার জন্য আহ, আমাদের ব্যাংকে স্টেটমেন্ট লাগে 28 ডেজের। সো সো তখনই আমি এপ্রিল জুলাইয়ের দিকে হচ্ছে অ্যাপ্লাই করি আর কি ভিসার জন্য। আচ্ছা, ধন্যবাদ শাজিয়া। তো এই যে স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা, এইটা কি অফ মানে পেপার বেসড নাকি অনলাইনে সবকিছু করতে হয়? এবং এইটার এইটার লিঙ্কটা কোথা থেকে মানুষ পাবে একটু যদি বলতেন। ও আচ্ছা। আম এই যে আমি বললাম যে স্কলারশিপ ফাইন্ডার, যে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে হচ্ছে আপনার, মানে ওখানে লিখাই থাকে যে গ্রেট স্কলারশিপ, বিভিন্ন শুধুমাত্র গ্রেট স্কলারশিপ না, বিভিন্ন ধরনের স্কলারশিপ লিখা থাকে। সো ওখানে সার্চ বার আছে, ওই সার্চ বারে হচ্ছে আমার সাবজেক্ট, আমার হচ্ছে কান্ট্রি গুলো দিয়ে দিলে ও অটোমেটিক্যালি হচ্ছে ওটা সর্ট আউট করে করে দেয়। আরেকটা বিষয় আছে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের হচ্ছে ওয়েবসাইট আছে, ব্রিটিশ হুম, কাউন্সিলের ওয়েবসাইটে গেলেও ওখানে হচ্ছে আপনার সাপোজ গ্রেট স্কলারশিপ কতগুলো কান্ট্রিকে দেওয়া হয়, এবং ওদের ওই কান্ট্রিগুলোতে ক্লিক করলে হচ্ছে ওরা সরাসরি নিয়ে যায় যে কয়টা ইউনিভার্সিটিকে দিচ্ছে। ওই কয়টা ইউনিভার্সিটির, আবার প্রতিটা ইউনিভার্সিটির আমি আবার ওয়েবসাইটে দেখলে হচ্ছে আমি তখন কিভাবে অ্যাপ্লিকেশন করব, ওই 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 বিষয়গুলো, ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে। এভাবে করে হচ্ছে মানে পাওয়া যায় আর কি, যে লিঙ্ক গুলো থ্যাংক ইউ এভাবে করেও সাজিয়া। পাওয়া যায়। তো দর্শক, আপনারা যারা গ্রেট স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চান বা এক্সপ্লোর করতে চান, তারা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে গ্রেট স্কলারশিপ যদি এইভাবে লিখে যদি সার্চ দিন, বা গ্রেট স্কলারশিপ ব্রিটিশ কাউন্সিল লিখে যদি গুগলও করেন, আপনারা ডিরেক্ট ব্রিটিশ কাউন্সিলের যে লিঙ্কটা আছে সেখান থেকেও আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো ওখানে যেহেতু স্কলারশিপটা বাংলাদেশ সহ আরো অনেক অনেক দেশে দেয়া হয়, সো আপনাদেরকে যেতে হবে বাংলাদেশ লেখা যে লিঙ্কটা, সেই লিঙ্কটাতে ক্লিক করে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। এটাই সাজিয়া আপু পরামর্শ দিলেন এই মাত্র। তো দর্শকবৃন্দ যারা আপনারা দেখছেন বর্তমানে আমাদের লাইভ, দয়া করে আপনারা একটু কাইন্ডলি শেয়ার দিবেন, যেন আরো সবাই আমাদের এই তথ্যপূর্ণ অনুষ্ঠানটা দেখতে পায়। এবং আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের দেশে যেহেতু এখন একটা দুর্যোগ চলছে, এটা একটা পরিকল্পিত বন্যা, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এই পরিকল্পিত বন্যা যাই হোক, তো এখন আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে আসতে হবে। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে, আমাদের এখন প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন, আর্থিক সহায়তা প্রয়োজন, এবং এই লজিস্টিক গুলো বাস্তবায়নের জন্য আমাদের অর্থের প্রয়োজন। তো বাংলাদেশের নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন হচ্ছে আসন্না ফাউন্ডেশন। আপনারা চাইলে সেখানে ডোনেট করে আমরা যারা বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই সেখানে অংশগ্রহণ করতে পারেন। তো যাই হোক, আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। তো আপু, আপনি যে এই যে স্কলারশিপের যে প্রক্রিয়াটা বর্ণনা করলেন, একটা স্টুডেন্টদের মানে একটা স্টুডেন্ট যদি এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে চায়, আম, মানে আপনার আপনার মতে কত বছর আগে তার প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত? মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা একটা প্রক্রিয়া, তারপর হচ্ছে স্কলারশিপের একটা প্রক্রিয়া, তারপর স্কলারশিপের রেজাল্টটা দিবে অ্যাপ্লাই এর পরে, সেখানে আবার কিছু সময় লাগে। তো এই সার্বিক সময়গুলোকে যদি আমরা ধরে নিয়ে একটা টাইম লাইন দেই যে এত মাস, 12 মাস, 14 মাস, আপনার মতে বা আপনার অভিজ্ঞতায় কয় মাস আগে তার প্রিপারেশনটা শুরু করা উচিত? আম কমপক্ষে আমার মতে হচ্ছে, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এট লিস্ট ৮-৯ মাস আগে থেকে হচ্ছে প্রিপারেশনটা নেওয়া দরকার। আম আ ৮-৯ মাস, হ্যাঁ, ৮-৯ মাসের চেয়ে এটা ডিপেন্ড করে। সাপোজ হচ্ছে আমার ক্ষেত্রে প্রায় ৯ মাসের মতো লেগেছে। আর আমি যেহেতু ইনফরমেশনটা আগেই জানি, হুম, হুম। যারা হয়তোবা জানে না, ওদের ক্ষেত্রে সাপোজ এখন যে সেপ্টেম্বরের যেটা, নেক্সট ইয়ার সেপ্টেম্বরে, যে আপনার এই সেপ্টেম্বরে না, নেক্সট ইয়ার সেপ্টেম্বরেরটা ডিসেম্বরে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ ওপেন হয় ডিসেম্বর জানুয়ারিতে। সো আমার মনে হয় যে মানে এটলিস্ট ৯-১০ মাস হচ্ছে হাতে নিয়ে হচ্ছে আসলে
প্রসেসটা স্টার্ট করা দরকার, এইরকম মনে হয় আর কি আমার। আচ্ছা, তো আপু আমরা যারা এই স্কলারশিপটা পেতে চাই তাদের অনেকে প্রশ্ন থাকে যে স্কলারশিপ পাওয়ার জন্য কেমন প্রোফাইল হতে হয়। আপনার অবশ্যই জব এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশে, রিসার্চ এক্সপিরিয়েন্স মনে হয় ছিল। তো আপনি যদি একটু দয়া করে বলতেন, আপনার সাথে বর্তমানে নিশ্চয়ই আরো অনেক দেশ থেকেই গ্রেট স্কলারশিপ পেয়েছে এমন জি, আপনার জি, বন্ধু বা ক্লাসমেট পড়াশোনা করছে, জি, তো তাদের জি, প্রোফাইলও আপনি জানেন কম বেশি। জি, আপনার জি। অভিজ্ঞতার আলোকে যদি একটু দর্শকদের বলতেন যে এমন এমন আচ্ছা। প্রোফাইল হলে একটা চান্স থাকে আর কি। আম আচ্ছা। আমার মনে হয় যারা আন্ডারগ্রেডে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস করে ওদের ওদের ক্ষেত্রে ওরা বেশি একটু প্রায়োরিটি পায়। আমার আমার যেটা আমরা আমরা গ্রেট স্কলারশিপ ইভেন্টেও গিয়েছি, ওদের সাথে আমার যারা যারা ছিল ওদের সাথে কথা বলেছি, বিভিন্ন দেশ থেকে এসেছে। সো ওইটা ওইটা হচ্ছে একটা মানে এটা খুব ভালো রোল প্লে করে, এটা আমার মনে হয়। আর হচ্ছে এমন না যে খুব হাই কিছু করতে হবে, জাস্ট হচ্ছে কমিউনিটিতেই ইম্প্যাক্ট পড়ে বা এই ধরনের কিছু করলে ওটাতে আহ, কারণ কোয়েশ্চেন গুলো মোর অর লেস হচ্ছে কোয়েশ্চেন গুলো এই টাইপের আর কি, যে আসলে আলটিমেটলি আমরা মানে আমাদের আহ, পড়াশোনা রিসার্চ এগুলো আমরা কিভাবে আমাদের কমিউনিটিকে হচ্ছে আসলে বেনিফিট হয়, কিভাবে আমাদের কমিউনিটি বেনিফিট হয় এই জাতীয়। তো আমার মনে হয়েছে যে এক্সট্রা, হয়তোবা আমার ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমার মনে হয়েছে এখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আর একটা মনে হয়েছে যে আমি ডটগুলোকে কানেক্ট করা, ফর এক্সাম্পল আমি যে সাবজেক্টে আমি পড়তে চাচ্ছি ওই সাবজেক্টে আসলে আমি আমার প্রিভিয়াসলি আমার কি আছে, প্রিভিয়াসলি এটা আমার হতে পারে যে এমন না যে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা কোনো হয়তো বা কিছু দিনের জন্য কোনো একটা ভলান্টারি ওয়ার্কও হতে পারে যেটা আমার সাবজেক্টের সাথে যায়। সেটা রিসার্চ হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। যে সো আমার মনে হয় যে এইগুলো হচ্ছে খুব আহ, মানে রোল প্লে করে আর কি, যে স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে আর কি। আচ্ছা আপু, আর হচ্ছে একাডেমিক সিজিপিএ কতটুক বা এরকম কি কোনো রিকোয়ারমেন্ট আছে স্কলারশিপ পাওয়ার আমি জন্য? আমি না, এরকম আমি কোনো রিকোয়ারমেন্টস দেখি নেই যে একাডেমিক সিজিপিএ এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস নেই। আর গবেষণা অভিজ্ঞতা থাকলে তো নিশ্চয়ই ভালো হয় নাকি? হ্যাঁ, থাকলে ভালো হয়, কিন্তু না থাকলে যে আসলে হবে না বিষয়টা এরকম না। হয়তোবা গবেষণার অভিজ্ঞতা থাকলে ভালো হয়, কিন্তু এমন না যে হচ্ছে না থাকলে ইয়া না, কিন্তু থাকলে ভালো হয়। যেটা হচ্ছে আরো বেশি মানে আমরা যখন কোয়েশ্চেন গুলোর আনসার করব বা ভিডিও যখন আমরা প্রেজেন্টেশন করব তখন ওই বিষয়গুলোকে আমরা আরো মানে হায়ার স্টাডিজ, তো আসলে হায়ার স্টাডিজ এর তো মেন ফোকাস থাকে রিসার্চ গবেষণা এইসব বিষয়গুলোই তো মেনলি থাকে। সো পড়াশোনাতে আমরা কিভাবে গবেষণায় আরো বেশি এঙ্গেজমেন্ট হওয়া যায় বা বিষয়গুলো, সো আমার আহ, ওইগুলো থাকলে হচ্ছে মানে আমি প্রেজেন্ট করতে, আমার যে আমার যদি ভিডিও সাবমিট করতে হয় ভিডিও সাবমিট করতে, বা হচ্ছে কোনো প্যারাগ্রাফ, তখন আমি ওই প্রেজেন্ট করতে বা হচ্ছে আমার ওই বিষয়গুলো অ্যাড করলে এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। যার কারণে হচ্ছে যেহেতু আমি বলেছি এখানে জাস্ট একজন হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে সিলেক্ট করা হয়। সো সেই ক্ষেত্রে যে আরো তো অনেকে অ্যাপ্লাই করবে, সো সেই ক্ষেত্রে হচ্ছে কম্পিটিশনটা মানে সো সো আমার মনে হয় যে এগুলো থাকলে ভালো, কিন্তু এমন না যে হচ্ছে কারণ নেই তার পক্ষে পসিবল না, বিষয়টা এরকম না। নিজের উপর কনফিডেন্স রেখে আসলে করলে আমার মনে হয় যে, এবং ডেডিকেশন থাকলে সম্ভব। আর এই স্কলারশিপের জন্য কি ফ্যাকাল্টিদের কাছ থেকে, অর্থাৎ যারা ভার্সিটির শিক্ষক ছিলেন তাদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার এরকম কিছু না, জমা দিতে হয়েছে? না, কিছু জমা দিতে হয়নি। না, এরকম কিছুই না। তো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বলতেন যে কি কি ডকুমেন্ট প্রয়োজন এই স্কলারশিপের মানে ইয়ে করার জন্য।
আচ্ছা, এই স্কলারশিপের জন্য প্রথম প্রথম যেটা ডকুমেন্ট হচ্ছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস অনুসারে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, যে যে সাবজেক্টে আপনি পড়তে ইন্টারেস্টেড সেই সাবজেক্টে যদি হচ্ছে ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টস গুলো আছে ওগুলো ফুলফিল করে যদি অ্যাপ্লিকেশন করেন এবং আপনি যদি অফার পান, দেন হচ্ছে ওই আপনার ওইটা দিয়ে এবং হচ্ছে আপনাকে যখন আপনি, আমি বললাম যে কিভাবে লিংকে ক্লিক করে হচ্ছে যাবে যে ওয়েবসাইট থেকে, যে একটু আগে যে আপনার সাথে বলেছি বিষয়টা নিয়ে, সো ওখানে গেলেই হচ্ছে আপনার ওরা ওরা একটা ফর্ম, হয়তো বা ওই যে প্যারাগ্রাফের জন্য ফর্ম দিয়ে দিবে, আর ভিডিওর জন্য ওরা বলবে যে ওরা হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস দিবে, হ্যাঁ এত মিনিটের মধ্যে ভিডিও তৈরি করতে হবে, বা এত মিনিটের মধ্যে তোমার এই কোয়েশ্চেন গুলো কাভার করে ভিডিও প্রেজেন্টেশন করতে হবে। সো ওইটা করার পর ওইটা আপলোড দিতে হবে, জাস্ট আর কোনো কিছুই না। আচ্ছা আচ্ছা। তো আপু, আপনি যেহেতু এই এই স্কলারশিপের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করেছেন, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার অভিজ্ঞতার আলোকে ভিসা অ্যাপ্লিকেশনের টাইমলাইনটা একটু বলতেন, এবং কি কি ডকুমেন্ট লাগে, কি কি রিকোয়ারমেন্ট ভিসার ক্ষেত্রে, সেটা যদি একটু জানাতেন। আম, আচ্ছা, ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে আমি বলেছি যে আমি আসলে জুলাইতে ভিসা অ্যাপ্লিকেশন করেছিলাম। সো ভিসা অ্যাপ্লিকেশনের আগে আমাদের অ্যাকাউন্টে হচ্ছে টাকা দেখাতে হয় যে লিভিং এক্সপেন্সে। আর কারো যদি টিউশন ফি থাকে সেক্ষেত্রে টিউশন ফির টাকাও দেখাতে হয়, কিন্তু টিউশন ফি না থাকলে জাস্ট লিভিং এক্সপেন্স। ফর এক্সাম্পল যদি হচ্ছে এটা লন্ডনের ভিতরে হয় সেক্ষেত্রে হচ্ছে প্রায় লিভিং এক্সপেন্স যদি মান্থলি যদি আপনার প্রায় হচ্ছে মান্থলি 1000 হচ্ছে 334 পাউন্ডস। এটা বাংলাদেশি টাকায় হলে হচ্ছে আপনার ইয়ারলি যদি ধরি বাংলাদেশি টাকায় তাহলে প্রায় হচ্ছে 18 লক্ষ টাকার মতো। আর লন্ডনের ভিতরে হলে যদি তাও মান্থলি যদি হচ্ছে 1023 পাউন্ড করে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার 9 মান্থের লিভিং কস্ট হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় 13 to 14 লাখ, এটা ডিপেন্ড করে এক্সচেঞ্জ রেটের উপরে। সো সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে আমার অ্যাটলিস্ট হচ্ছে মানে 28 দিন ওভার হতে হবে যে আমার স্টেটমেন্টটা। যদি 2-3 মাস হয় খুবই ভালো, সেক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে ভিসা অফিসারের আর কোনো কনফিউশন থাকে না। সো অনেক সো আমার ক্ষেত্রে হয়েছে যে আমি প্রায় 1 মাস, প্রায় 1 মাস 14 দিনের মতো এরকমই হয়েছিল। ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আমাদের যে বিষয়গুলো করতে হয়েছে, টিবি টেস্ট দিতে হয়েছে, এবং হচ্ছে আমাকে আহ, আহ, আপনার কাজ দিয়েছে যে আপনার লিভিং লিভিং এক্সপেন্সের যে আমার যে ব্যাংক স্টেটমেন্টটা, এটা আমি যখন হচ্ছে ইউনিভার্সিটিকে জমা দিয়েছি তখন ওরা আমাকে একটা কাজ দিয়েছে, যেটা ওই কাজ লেটার এবং হচ্ছে আপনার টিবি টেস্ট করতে হয়, যেটা হচ্ছে আপনার গুলশানে করা হয় এবং ওটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। দেন টিবি টেস্টের রেজাল্ট, দেন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে আইএলটিএস এর কপি, দেন হচ্ছে আমার আমার জন্য আমি স্টাডি লিভ লেটারও হচ্ছে দিয়েছিলাম এবং আমার স্কলারশিপ লেটার, এবং আহ, ওইগুলো সহ হচ্ছে গভর্নমেন্ট ইউকে গভর্নমেন্ট ইউকে ওয়েবসাইট আছে, ওখানে হচ্ছে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন আছে, ওখানে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করলে স্টার্ট বাটনে ওখানে আহ, কি কি আপনার সব পুরা ডিটেলস, একাডেমিক, তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস সবকিছু দেওয়া আছে এবং ওই 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 বিষয়গুলো সবগুলো আপলোড করতে হবে। দেন হচ্ছে উম, আহ, এরপরে হচ্ছে এটা করার পরে আপনার ফি দিতে হবে, ভিসা অ্যাপ্লিকেশনের একটা ফি আছে, যেটা এখন বর্তমানে হচ্ছে আপনার আহ, আরেকটা বিষয় হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ফি ছিল না আমার। অনেক অনেক সময় অনেক দেশে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফি থাকে। আপনার ইউকেতেও আছে, কিন্তু সব ইউনিভার্সিটি না, বেশিরভাগই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি নেই। সো আমার হচ্ছে আম, আহ,
আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ভিসা ফি লেগেছে প্রায় এখন তখনকার সময় প্রায় আপনার আহ, আপনার 55,000-এর মতো লেগেছে এবং আম, এবং হচ্ছে ভিসার এরপরে হচ্ছে আমার আইএচএস ফি জমা দিতে হয়েছে, যেটা হচ্ছে তখনকার সময়ে, এখন হচ্ছে যেহেতু আমাদের এক্সচেঞ্জ রেট আপ ডাউন করে, সেহেতু এটা কম বেশি হতে পারে। তখনকার সময়ে আমার হচ্ছে 1,10,000-এর মতো হচ্ছে আইএচএস ফিটা দেওয়া দিতে হয়েছে। দেন ওই আই এম সরি, অ্যাপ্লিকেশনটা করার পর আপনার দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটা করার পরে আপনার বিএসএফ থেকে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওই আইএচএস ফি এবং ভিসা ফি জমা দেওয়ার পরে। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর হচ্ছে নির্দিষ্ট ডেটে গিয়ে ওরা হচ্ছে আবার ডকুমেন্টগুলো সবগুলো হচ্ছে স্ক্যানিং করে হচ্ছে জাস্ট ছবি টবি নিয়ে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উম, ওইভাবে করে করে এখন অনেকের সময় নেয় ভিসা, মানে যদি কোনো কোয়েরি থাকে, অনেক সময় ব্যাংকের স্টেটমেন্টে ওদের যদি কোনো ধরনের মানে কোনো কনফিউশন কাজ করে, সেক্ষেত্রে অনেক সময় ওরা ওরা হচ্ছে ব্যাংকের স্টেটমেন্টে কোয়েরি করে এবং একটু সময় নেয় সোর্স অফ ফান্ড নিয়ে বা সবকিছু নিয়ে। আমার ক্ষেত্রে আমি 3 দিনে ভিসা পেয়েছিলাম, 3 দিনেই আমার হচ্ছে বিআরপি মেল আসছিল। সো এইভাবে করেই করেছিলাম। আচ্ছা, ধন্যবাদ। একটু আগে মেনশন করলেন যে ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন পড়ে। তো যেহেতু এটা একটা স্কলারশিপ, স্কলারশিপটা কি কতটুকু পরিমাণ আপনাকে ফান্ডিং দিচ্ছে এবং এটা কি পরিপূর্ণভাবে আপনার টিউশন ফি কভার করছে কিনা? কারণ আপনি মেনশন করেছিলেন যে টিউশন ফি এরও কিছু স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন পড়ে। তো হুম, হুম। এটাই দর্শকদের উদ্দেশ্যে যদি ব্যাখ্যা করতেন। আচ্ছা, এই স্কলারশিপটা হচ্ছে কাভার করে আপনার প্রায় হচ্ছে 10,000 পাউন্ডের মতো দেয়। সেটা ইউনিভার্সিটি ওয়াইজ, ফর এক্সাম্পল আলসার ইউনিভার্সিটির হচ্ছে আপনার টিউশন ফিটা একটু কম। সো সেই ক্ষেত্রে হচ্ছে ওদের প্রায় হচ্ছে 80%, 90% কাভার করে। আমার ক্ষেত্রে হচ্ছে 60% কাভার করেছে। আর বাকিটা হচ্ছে আমার মানে ওই আহ, আমার ব্যাংক স্টেটমেন্টে হচ্ছে ওই ব্যাংকে আমার লিভিং কস্ট, 9 মাসের লিভিং কস্ট হিসেব করে, এবং হচ্ছে বাকি যে টিউশন ফিটা ছিল ওই টিউশন ফিটা হচ্ছে আমার ওই ব্যাংকে হচ্ছে দেখাতে হয়েছে। আচ্ছা, তো আপু আপনি যেহেতু ইউকেতে পড়াশোনা করেছেন বা করছেন এখনো, আপনার চোখে বা আপনার অভিজ্ঞতার আলোকে ইউকেতে পড়াশোনার অভিজ্ঞতাটা যদি দর্শকদের তুলে ধরতেন, বা সেখানে কিভাবে পড়ানো হয় বা গবেষণার ক্ষেত্রে আহ অভিজ্ঞতাটা যদি আপনি তুলে ধরতেন। আচ্ছা, আম, আসলে ভাইয়া আমার ক্ষেত্রে মানে অভিজ্ঞতাটা খুবই ভালো। প্রথম দিকে যখন আমি এসেছি, উম, মানে এখানে আসার পরে অনেক কিছু বুঝতেই হচ্ছে একটু সময় নিয়ে যায়, অনেক কিছু পরিবেশের সাথে অ্যাডাপ্ট হওয়া বা সবকিছু মিলে। তো প্রথম প্রথম যখন আমি আহ, আহ, মানে টিচারদের হচ্ছে লেকচার শুনতাম, অনেক সময় আমি অনেক কিছু বুঝতাম না। সো হচ্ছে এখানে একটা পজিটিভ সাইড হচ্ছে, আমি যেটাই বুঝি না কেন বা যেটাই আমি বুঝবো না, আমি যদি সাথে সাথে টিচারকে যদি আমি মেল করি, যে ওরা আমার জন্য মানে মিটিং হচ্ছে সেট আপ করে রাখতো। এবং আমার যখনই কোনো বিষয় নিয়ে কনফিউশন হতো, কোনো কিছু যদি আমি ক্লাসে আসলে যদি ধরতে না পারতাম বা হচ্ছে কনসেন্ট্রেট করতে না পারতাম, সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য আমি ওদেরকে মেল করতাম। তো ওরা হচ্ছে আমাকে মানে মিটিং সেট আপ করে খুব সুন্দর করে সবকিছু খুবই ক্লিয়ারলি বুঝিয়ে দিত। এবং এবং হচ্ছে যেমন আমি ভাইয়া আমাদের একটা কোর্স ছিল। আহ, আমি বাংলাদেশে রিসার্চ করেছি ঠিক আছে, কিন্তু আমি আমার লিমিটেশনটা আসলে বাংলাদেশে থাকতে হচ্ছে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, যে আমি হচ্ছে মানে কোয়ান্টিটেটিভ সেকশনগুলোতে আমি আমার অতটা
অতটা বেশি আমার দখল নেই বা অতটা বেশি আমি ভালো না। সো তখন হচ্ছে আমি এমএসসি ইন ইকোনমিক্সটা চুজ করেছি, যেহেতু ওদের কোয়ান্টিটেটিভ বিষয়গুলো অনেক বেশি শিখানো হবে। যদিও আমার জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সো যেমন আমার একটা ফর এক্সাম্পল আমার একটা কোর্স ছিল যেটা হচ্ছে বিহেভিয়ার অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, যেখানে হচ্ছে পাইথন শিখানো হতো। আমি কিন্তু কখনো যে পাইথন নিয়ে কখনো আমি বাংলাদেশে কখনো কিছুই করি নাই এবং আমার কোনো আইডিয়া নাই। এই বিষয়টা এরকমই, আমার হয়তো বা প্রয়োজন পড়ে নাই, আমার হয়তো বা আমার প্রফেশনের প্রয়োজন পড়ে নাই। কিন্তু এখানে আমার যখন ক্লাসে আমি প্রথম প্রথম বুঝতাম না বিষয়গুলো, মানে অনেক সময় আমি ধরতে পারতাম না যে বিভিন্ন পাইথনের বিভিন্ন লাইব্রেরিগুলো, বিভিন্ন বিষয়গুলো। আমি যখন প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করি এবং আমাকে এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়েছে, এত সুন্দর করে সবকিছু মানে বুঝিয়ে দিয়েছে, যেটা হচ্ছে মানে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং সেটা ছাড়াও ভাইয়া সবচেয়ে আমার জন্য, আমি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনে থাকি, যার কারণে আমি ইউনিভার্সিটির সব ফ্যাসিলিটি গুলো পাই 24 আওয়ার্স। সো হচ্ছে আহ এখানে হচ্ছে আপনার আহ, মানে যখনই কোনো ধরনের আমি বুঝবো না, ওরা অনেক সুন্দর করে বুঝিয়ে দেয়। এবং হচ্ছে উম, আচ্ছা, ধন্যবাদ কি সাজিয়া। বলবো। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা পর্বটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন দর্শকদের কাছ থেকে লাইভে প্রশ্ন নিব। আপনাদের যারা দেখছেন বর্তমানে, তারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে, দয়া করে যদি কমেন্টে সেই প্রশ্নটা লিখতেন, আমরা সরাসরি আপুর কাছ থেকে সেই প্রশ্নের আনসার গুলো নিয়ে নিতে পারতাম। আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। আমি ফার্স্ট অফ অল রেজাউল বারি খান, ইনি লিখেছেন গুড ওয়ার্ক স্কলারশিপ স্কুল বিডি। থ্যাংক ইউ রেজাউল বারি খান অ্যাপ্রিসিয়েশনের জন্য। তারপরে আজাদ তামিম, ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ সো মাচ আজাদ তামিম। এরপরে আরেকটা কমেন্ট দেখতে পাচ্ছি, আফিয়া রহমান বলেছেন লো সিজিপিএ নিয়ে কি স্কলারশিপ পাওয়া সম্ভব? জি আপু। হ্যাঁ, অবশ্যই ভাইয়া। আমি তো অলরেডি বলেছি, এখানে কোনো মেনশন করা নাই যে সিজিপিএ এত হতে হবে। সো এটা অবশ্যই সম্ভব যে আপনি যদি অফার লেটার পান, অবশ্যই সিজিপিএ নিয়ে স্কলারশিপ পাবেন। ধন্যবাদ আপু, আমি আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আহ, তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই পেজে যদি কমেন্ট করেন, তাহলে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নটা পরবর্তীতে আপুর মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হোক আনসার দেওয়ার। তো যারা বর্তমানে আমাদের অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে দেখার জন্য। আর আজ আমি আপুকেও ধন্যবাদ জানাই যে আমাদের সাথে যুক্ত হয়ে এতটা ইনফরমেশন জানিয়ে দিলেন। আপনারা যারা এই স্কলারশিপটা সম্পর্কে আরো জানতে আগ্রহী, ব্রিটিশ কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আমাদের পেজ এবং যে গ্রুপ আছে স্কলারশিপ স্কুল বিডি, সেখানেও আপনাদের প্রশ্নগুলো পোস্ট করতে পারেন, চেষ্টা করা হবে আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ আবারও এই অনুষ্ঠান দেখার জন্য। পরবর্তীতে আবারও কোনো স্কলারশিপের তথ্যবহুল লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আপনাকেও ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মানে আয়োজনটা করার জন্য।